গল্পের নাম অন্যরকম প্রেমানুভূতি। লেখনীতে অস্মিতা রৌদস্যী। গল্পের প্রথম অংশ। বান্ধবীর ভাইকে নিজের হবু স্বামী ভাবতেই আমার গা শিউরে উঠল, সাথে সাথে চরম পরিমাণে অবাক হলাম। এই মুহূর্তে আমার সামনের সোফাতে বসে আছে আমার বান্ধবী ও তার বাবা, আর সাথে ওই বজ্জাত লোকটা, মানে নীলার ভাই মিস্টার আফরান অভ্র। লোকটা কেমন যেন ভাব নিয়ে পায়ের উপর পা তুলে ফোন গুটাচ্ছে। দেখে মনে হয় কোনো এক দেশের রাজপুত্র হো। কি ভাব দেখো। নীলা আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে, যা আমার কাটা গায়ে নুনের ছিটের মতো মনে হচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটার পেটে পেটে এসব চলছিল তা আমি জানতামই না। ওকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর ওর ব্যবস্থা করছি। এসব ভাবতে ভাবতেই নীলার আব্বু আমাকে প্রশ্ন করলেন, মেঘ আম্মু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনি কেমন আছেন? মলিন হেসে বললাম আমি। আমি অনেক ভালো আছি আম্মু। আজ অনেক খুশিও। তোমাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। এটার মতো খুশি আর কিছুতেই নেই। তিনি হেসে বললেন। আঙ্কেলের কথায় আমি ভীষণ লজ্জা পেলাম। আঙ্কেলের এমন কথায় নীলা বলে উঠল, শুধু তুমি খুশি নাকি? আমি তো ভীষণ খুশি। আমার বান্ধবী, আমার ভাবি। কি মজা! নীলার এমন কথায় উপস্থিত সবাই হেসে উঠল। আর অভ্র ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিলেন। তাহলে এবার অনুষ্ঠান শুরু করা হোক, বলল আমার ছোট বোন মিঠি। আমার পাশে আমার ছোট বোন মিঠি বসে আছে। তার পাশে টিয়া আর মিনু আপু। আর অভ্র ভাইয়ের পাশে আমার বড় ভাই মুহিত বসে আছে। তার পাশে আমার বাবা, ফুফা, বড় আব্বু, ছোট চাচু, সবাই। আরও কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। এবার আমাকে অভ্র ভাইয়ার সাথে বসানো হলো। আমার তো লজ্জা প্লাস কান্না দুটোই পাচ্ছে। তবে এটা ভেবেই আমি অবাক হচ্ছি, অভ্র ভাইয়া আমাকে বিয়ে কেন করছেন? উনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারে না, কারণ আমি একটু বেশি চঞ্চল বলে। আর উনি খুব গম্ভীর মানুষ, খুব কম কথা বলেন, যা আমার খুব অপছন্দ। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। দেখতে মাশাআল্লাহ হিরোর মতন। হাইট 6 ফুট, জিম করা বডি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, আর মুখের ফেস তো সেই মায়াবী। চোখ দুটো করেন যা যা যেকোনো মেয়েকে ঘায়েল করবে নিমিষেই। হাসলে গালে টোল পড়ে। অবশ্য এটা আমি তার একটা ছবিতে দেখেছি, আর নীলার মুখে শুনেছি, কিন্তু নিজ চোখে কখনো দেখেনি। কারণ বজ্জাতটাকে কখনো হাসতে দেখেনি আমি। দেখি শুধু মুখটা হুতুম পেঁচার মতো করে রাখতে সর্বদাই। রাত 12টা 20 বাজে আমি ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বেরোলাম। খুবই ক্লান্ত লাগছিল। এতগুলো মানুষের মধ্যে খুব আনইজি ফিল হচ্ছিল। এখন খুব ভালো লাগছে। বিছানায় গিয়ে আধশোয়া হয়ে বসলাম। তারপর বেড সাইডের পাশের টেবিল থেকে হুমায়ুন আহমেদের রূপা গল্পের বইটা হাতে নিলাম পড়ার জন্য। তখনই ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটার ওপেন করতেই চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল অটোমেটিকলি। তার কারণ মেসেজটা হলো, এত রাতে শাওয়ার নেয়াটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে যেতে পারে। সো নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। মাইন্ড রিড। কোনো উগান্ডা এটা রে। আমি শাওয়ার নিয়েছি এটা জানলো কি করে? মস্তিষ্ক তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। এমনিতেই একটা হুতুম পেঁচার কবলে পড়ছি। আর এই বেডা। এই তুই কে রে? আমি শাওয়ার নিয়েছি তুই জানলি কিভাবে? বজ্জাত। লিখেই সেই নাম্বারে সেন্ড করে দিলাম। কিন্তু এবার আর কোনো রিপ্লে এলো না। তা দেখে আমি হতাশ হলাম। তাই ফোনটা পাশে রেখে বই পড়তে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই পাষণ্ড লোকটার কথা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মুখে ফুটে উঠল তাচ্ছিলের হাসি। যাকে জীবন সাথী হিসেবে চেয়েছিলাম সে জীবন সাথী হিসেবে চেয়েছে অন্য কাউকে। আর যাকে চাইনি সে চেয়েছে আমাকে। হিসাবটা বড্ড বেমানান। 1 মাস আগের কথা। 2 বছর রিসেশনের পর সে আমায় বলতেছে, মেঘু আমি তোকে বিয়ে করতে পারবো না রে।
সরি। আমি তার এহেন কথায় সূক্ষ্মভাবে তার দু চোখে আমার দু চোখ রাখলাম। ইতিমধ্যেই তার কথাটা আমার কানে ঝুমঝুম করে বাজছে। হৃদয়টা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ মেঘু, আমি সত্যিই বলছি। মা বাবা কেউ তোর আমার সম্পর্ক মেনে নিবে না। এমনি তো তোর বাবা মাও না। ওরা জানে তুই আমি শুধু দুজনে চাচাতো ভাই বোন। কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো কিছুই জানে না। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। সেটা তো তুই জানিসই। আর বাবার মুখের উপরে তো আমি কোনো কথাই বলতে পারি না, তুই জানিসই। এটুকু বলেই থামল হৃদ ভাইয়া। আমি এতক্ষণ শুধু তার কথাগুলোই শুনে গেলাম, কোনো প্রতিবাদ করলাম না। মেঘু, কিছু বল। তুমি কি আমায় ভালোবাসো হৃদ ভাইয়া? হ্যাঁ বাসি। শুধু বাসি। প্লিজ আমায় ভুল বুঝিস না আমায় মেঘু। না, কেন ভুল বুঝবো তোমায়? এখন ঠিকই বুঝছি। আগে ভুল বুঝতাম। তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম আমি। মেঘু, প্লিজ হৃদ ভাইয়া আমায় মেঘু বলে ডাকবেন না। আমার নাম মেঘা। আর মেঘু বলে ডাকার অধিকারটা শুধু আমার প্রিয় মানুষটার, আপনার না। তুই এটা বলতে পারলি মেঘু? প্লিজ মেঘু বলে ডাকবেন না। মেঘা আমার নাম। আর এখন থেকে আপনি আমার চাচাতো ভাই আর আমি আপনার চাচাতো ছোট বোন। আশা করি কি বলেছি বুঝতে পেরেছেন। বলেই ছাদ থেকে নেমে গেলাম আমি। রুমে গিয়ে দরজার লাগিয়ে দরজার পাশেই বসে পড়লাম। ডুকরে কেঁদে উঠলাম। কি বলল হৃদ ভাইয়া? সে আমাকে বিয়ে করতে পারবে না? তাহলে কেন আমাকে ভালোবাসা শিখালো? তার মায় কেন জোরালো এই আমাকে? 2 বছরের সব স্মৃতি কি এত সহজে ভোলা যায়? না যায় না, তবে আমি ভোলার চেষ্টা করব। আর যাই, নিজেকে কখনো কষ্ট দিব না। যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কষ্ট দিব। হ্যাঁ, হৃদ ভাইয়াকে তার অপরাধের শাস্তি দিব। এসব মনে মনে বলেই চোখ মুছে উঠে দাঁড়ালাম। এরপর থেকে হৃদ ভাইয়ার সামনাসামনি হলে কথা বলতাম না। তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিছুদিন হয় তিনি কিছু কাজের জন্য দেশের বাইরে গেছেন। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যা মেজাজটাকে বিগড়ে দিল। কাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। আর নামাজ পড়বা। মাইন্ড রিড। মেসেজটা দেখেই মাথা ঘুরে গেল। এই লোকটা জানল কি করে আমি দেরিতে ঘুম থেকে উঠি? এ আবার কোনো প্রেতাত্মা নয়তো? না হলো এত কিছু জানে কিভাবে? বিষয়টা ভাবার মতো। এখন নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। হাতটা ছাড়ুন প্লিজ। লাগছে খুব। হাতটা এবার ভেঙেই দিবেন নাকি? হ্যাঁ। সামান্য একটা কথার জন্য আপনি এমন কেন করছেন? পাগল নাকি আপনি? ইউ নো হু আই এম। দাঁতে দাঁত চেপে বললেন অভ্র ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জানি জানি কে আপনি। আপনাকে চিনব না তোকে চিনবে। মুখ বেঁকিয়ে বললাম আমি। এবার তিনি আগের চেয়ে দ্বিগুণ জোরে আমার হাতটা চেপে ধরলেন। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। প্লিজ হাতটা ছেড়ে দিন না। আর জীবনেও এমন কথা বলবো না। প্লিজ জজ। এবার তিনি আমার দিকে শীতল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আমার হাতটা ছেড়ে দিলেন। আমি হাত ছাড়িয়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। ক্যাম্পাসের বকুল গাছের তলায় বসে আছে নিলামসহ আমাদের ফ্রেন্ড গ্রুপ। ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা বড় নিঃশ্বাস নিলাম। হাতটা চোখের সামনে ধরতেই বুকটা ছেদ করে উঠল। হাতটায় উই মিস্টার অভ্র 5টা আঙুলের দাগ বসে গেছে। সেই দাগটা লাল বর্ণ ধারণ করেছে। জ্বলছেও খুব। ইচ্ছে করে উই রাক্ষসটার নাকটা কেটে টিকটিকির লেজে ঝুলিয়ে দিহ। সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে তোরা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হয় আমাকে এই প্রথম দেখলি। হাতে ফু দিতে দিতে বললাম আমি। মেঘা, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তাও আবার আমাদের ক্রাশের সাথে? না মানে অভ্র ভাইয়ের সাথে, বলল জেরিন। তার সাথে তাল মেলালো রিনি, বিভা, অর্পা। তো আজই তো বলতে এলাম। কাল বিয়ে ঠিক হয়েছে। এই তোরা আমার ভাবিকে এত হয়রান করিস না তো।
এমনিতেই উনি হয়রান হয়ে এলেন। দুষ্ট হেসে বলল নীলা। আমি কঠোর দৃষ্টিতে নীলার দিকে তাকালাম। ও আমায় দেখে একটা শুকনো ঢোক গিলল। এই নীলা পেতনির জন্যই এত কিছু। আহারে ননদি, এতই যখন ভাবির দরদ, তো ওখান থেকে আমাকে একা ফেলে কেটে পড়লি কেন? ওর পাশে বসে ওর কান চেপে ধরে বললাম আমি। আহহ লাগছে মেঘা। সরি। ওমা, এখন ভাবি থেকে মেঘলা হয়ে গেলাম। তুই আমার বান্ধবী, প্লিজ কানটা ছাড়, ব্যথা পাচ্ছি তো। এই তোরা জানিস এই পেতনি কি করেছে? ওর মুখ বোঝা বাদর ভাইটার গলার আমার মতো মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। নীলার কান ছেড়ে দিয়ে বললাম আমি। হুম হুম, জানি আমরা। নীলা আমাদের সব বলেছে, বলল রিনি। কি তাহলে তোরা আগে থেকেই এসব জানতি? হুম্মম মম। রিনি, বিভা, জেরিন, অর্পা সবাই একসাথেই বলে উঠল। কি তোরা এত বড় বেইমানি করলি আমার সাথে? হুম্মম রে। আর আমরা তো তোর ভালোর জন্যই এই বেইমানিটা করলাম, বলে উঠল অর্পা। তোরা জানিস আমার বিষয়ে সব। তাও তোরা? কাদো কাদো কণ্ঠে বললাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা যা করেছি সেটা ভালোই করেছি, বলল নীলা। তোর ভালোর গুষ্টি কিলাই। পাই পাই করে হিসাব রাখব তোরা আমার কি ভালো করলি। হুঁ বলেই বড় বড় পা ফেলে ক্লাসে গেলাম। নীলা, তোর ভাবিজি মনে হয় রাগ করেছে। তুই গিয়ে রাগটা ভাঙিয়ে দিস। কেমন? বলল জেরিন। হুম চল তোরা, বলেই সবাই ক্লাসের দিকে গেল। তোরা আমার ভালো করতে গিয়ে যে খারাপটাই করেছিস তা আমি পৈপি করে বুঝতে পারছি। ওই রাক্ষসটা এবার আমার গোস্ত কেটে তেলে ভেজে ফ্রাই করে খাবে। হুয়া, মনে মনে বলতে বলতে ক্লাসে ঢুকলাম। 1 ঘন্টা আগের কথা। ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে নিচে নামতেই দেখলাম নীলা সোফায় বসে আছে। কিরে তুই এখন এই সময়ে? কেন আসতে পারি না বুঝি? মুখটা ভার করে বলল নীলা। আমি সেটা বলিনি মিস নীলা পেতনি। মেঘা, তুই আবার আমাকে পেতনি বললি? কোমরে দুহাত রেখে কিছুটা রেগে বলল নীলা। এই মেঘা, তুই নীলা মামুনি রাগাচ্ছিস কেন? তো কি করব মা, তুমিই বলো। ও তোর হবু ননদি, তাই ওকে আদর যত্ন খাতির কর। আমার খেয়ে দে কাজ নেই তো আর যে ওকে খাতির করতে যাব? হু, বলে নীলার দিকে তাকিয়ে বেঞ্চি দিয়ে বললাম আমি। আন্টি, দেখো মেঘলা কি বলছে। হয়েছে হয়েছে, তোরা ঝগড়া বন্ধ কর, এখন খেতে আয়, বলেই মা চলে গেল। সাথে আমরাও তার পিছে পিছে গেলাম। এরপর দুজনে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে আসতেই আমাদের সামনে একটা গাড়ি দাঁড়ালা। গাড়িটা দেখেই বুঝতে পেরেছি এটা অভ্র বান্দরের গাড়ি। গাড়ি উঠো এটুকু বলেই চুপ করে গেল অভ্র ভাইয়া। নীলা গিয়ে পেছনের সিটে আসল। সাথে আমিও পিছনের সিটে বসতে যাব অমনি অভ্র ভাইয়া বলে উঠল, মিস মেঘা, আপনার কি আমাকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ, তো আপনি যেহেতু ড্রাইভ করছেন সেহেতু আপনি ড্রাইভার। উই, বলেই জিভ কাটলাম। এ কি বলে ফেললাম আমি। অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো অভ্র ভাইয়া। আমি কোনো কথা না বাড়িয়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। নয়তো এই উনি আমাকে মাথায় তুলে আছাড় মারবে, আর না হয় মাঝরাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিবে। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছাতেই নীলা চট করে নেমে ভার্সিটিতে ঢুকে পড়ল। আমি ওর এমন ব্যবহারে থ হয়ে গেলাম। তারপর নিজে গাড়ি থেকে নামতে নিলেই হাতে টান পড়ল। মাথা ঘুরিয়ে পিছন ফিরে দেখলাম অভ্র ভাইয়া আমার হাত চেপে ধরে আছে। আমি ভয়ে একটা শুকনো ঢোক গিললাম। ক ক কি কি করেছেন? একটু আগে আমায় যেন তুমি কি বলেছিলে? চোখে সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বললেন তিনি। ড্রাইভার বলেছি। এটুকু বলেই তিনি আমার হাতটা খুব জোরে চেপে ধরলেন। তারপরের টুকু তো আপনারা জানেন। উই, ভার্সিটিতে ক্লাস করা কালীন কারো সাথে একটুও কথা বলিনি। ক্লাস শেষে একাই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। এখন ব্যালকানিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। বিকেল 4:30 বাজে। আকাশটা আজ ভীষণ মেঘ করেছে। বড় বড় সাদা তুলোর ন্যায় মেঘগুলো কালো কয়লার ন্যায় ধারণ করেছে।
মনে হয় এক্ষুনি ভয়ঙ্কর ঝড় হাওয়া শুরু হবে। শো শো করে ঠান্ডা বালু মিশ্রিত বাতাসগুলো গিরিল ভেদ করে আমার সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোমকূপগুলো জেগে উঠছে ঠান্ডা বাতাসের স্পর্শে। কেঁপে কেঁপে উঠছি মাঝে মাঝে। মনটা কেমন যেন আনচান করছে। কিন্তু কেন এমন হচ্ছে? তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ আমার এমন হয়। বিশেষ করে সেদিনের পর যেদিন হৃদ ভাইয়া আমাকে রিজেক্ট করেছিল। হৃদ ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম। সেদিন ওনার কথাগুলো শোনার পর আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়েছিলাম। কিন্তু তার মধ্যেও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে সবার সাথেই মিশে হেসে খেলে বেরিয়েছিলাম। কিন্তু মনের ভিতরটায় তখন রক্তক্ষরণ হচ্ছিল। হৃদয়টা কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখন আমার একটাই প্রশ্ন, আমার এই ভাঙা হৃদয় কি জোড়া লাগবে কখনো? শুনেছি ভাঙা হৃদয় জোড়া লাগে না। তাহলে? এসব ভাবছি তখনই চেয়ারে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ। মেসেজটা পরেই আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। যাকে ভালোবাসি না, যাকে আমি দু চক্ষুক্ষেই সহ্য পর্যন্ত করতে পারি না, তাকে স্বামী হিসেবে কিভাবে মানব? কিভাবে? উত্তরটা দিতে পারিস মিঠি? আপু তুই এসব কি বলছিস বলতো? অভ্র ভাইয়া কোনো দিক দিয়ে খারাপ বলতো? যে তাকে তুই দুই চোখে সহ্য করতে পারি না? জানি না রে, বাট ওনার চালচলন মুড এসব আমার একদমই পছন্দ না। তুমি সবসময় পারফেক্ট মানুষকেই পছন্দ করো। নিজের যাকে ভালো লাগে তাকেই প্রাধান্য দাও কেন বলো তো? হৃদ ভাইয়া তো তোমার পছন্দের মানুষ ছিল। এখনো কি সে তোমার পছন্দের মানুষ আছে? বা ভালোবাসার? তোমার যাকে ভালো লাগে না, তাকে অন্য কারো ভালো লাগতে পারে, হয়তোবা ভীষণ। তোমার অপছন্দের মানুষটাকে যদি অন্য কারো ভালো লাগে তাহলে তোমাকে সেই মানুষটার ভালো দিক ভালো গুণ সব পৃথকভাবে পর্যবেক্ষণ করতে হবে। তারও কিছু স্বভাব কিছু ভালোলাগা তার মনের কথাগুলো তোমায় বুঝতে হবে। তবেই তুমি সেই মানুষটার প্রতি বিরক্ত হবে না। তার প্রতি তোমার একটা মুগ্ধতা তৈরি হবে। সবসময় একটা মানুষ তোমার সামনে যা দেখায় ভিতরে তো সে তেমন নাও হতে পারে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলল মিঠি। আমি অবাক হয়ে মিঠির কথা শুনে যাচ্ছি। এটুকু একটা মেয়ে অথচ তার কথাগুলোর অর্থ বিশাল। আসলেই কথাগুলো একদম ঠিক। মেয়েটা অনেক বুঝদার। এতটা বুঝদার হয়তো আমিও না। ঠিক বলেছিস। হয়তো আমি একটু বেশি নেগেটিভ ভাবি অভ্র ভাইয়ার ব্যাপারে। মিহি কণ্ঠে বললাম আমি। আপু আমার অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে, আমি গেলাম। বলেই চলে গেল মিঠি। মিঠি মেয়েটা ছোট থেকে বড্ড শান্তশিষ্ট, বুদ্ধিমতী আর সহনশীল। এবার মিঠি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে উঠব। 2 বছরের ছোট বড় আমারা। অথচ দুজনেই বন্ধু। কেউ বলবে না আমরা দুজন বোন। সবাই বলবে আমরা বন্ধু। না চেহারায় মিল, না ব্যবহারে আচরণে। আপুরে প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা যেমন তুই ভোগ করছিস তেমন আমিও। ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখা বড্ড কষ্টকর। বলতে গেলে ভয়ঙ্কর এক গুমরানো যন্ত্রণা। যদি সেটা হয় ওয়ান সাইড লাভ। এই যন্ত্রণা নিজের মনের মধ্যে থেকেই ধীরে ধীরে নিজের সর্বস্ব গ্রাস করে ফেলে। না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। কথাগুলো মনে মনে বলেই চোখের কোণে এক ফোঁটা অশ্রু সযত্নে মুছে ফেলল মিঠি। তারপর নিজের রুমে চলে গেল। ছাদের এক কোণে হাঁটু মুড়ে বসে চোখ বুজে গিটার টুংঠাং আওয়াজ তুলছে অভ্র। আর তার পাশেই বসে আছে নীলা। ভাইয়া একটা গান গানা প্লিজ জজ, আমার কিউট ভাবিকে ডেডিকেট করে প্লিজ জজ। মিনতি কণ্ঠে বলে উঠল নীলা। অভ্র চোখ বন্ধ রাত অবস্থায় নীলার কথা শুনে মুচকি হাসল। আর গলায় সুর তুলল। ওহে কি করিলে বলো পাবো তোমারে। রাখিব আখিতে আখিতে। 2 ওহে এত প্রেম কোথা পাব না। 2 তোমারে হৃদয়ে রাখিতে। আমার স্বার্থ কিবা তোমায় দয়া না করিলে কে পারে।
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে কেন তব দেখা পাই, চিরদিন কেন পাই না। 2 ওহে কি করিলে পাইব তোমারে, রাখব আখিতে আখিতে। 2 গানটা শেষ করেই চোখ খুলল অভ্র। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, সেই হাসির কারণে গালের মধ্যভাগে টোলটা লুকোচুরি খেলছে। নীলা একদৃষ্টিতে চেয়ে দেখছে তার ভাইকে আর ভাবছে আগের অভ্র আর এখনকার অভ্রের আকাশ পাতাল তফাতে। তার বদমেজাজি, রাগী, গম্ভীর ভাইটা এখন অনেকটাই পাল্টে গেছে। সেটা একমাত্র তার চঞ্চল, দুষ্টু বান্ধবী মেঘনার জন্য। ওফ, এখন তো বান্ধবী নয় ভাবি। হঠাৎ দমকা হাওয়ার মতো আমার হৃদয়কে প্রেম স্পর্শে ছুঁয়ে গেল সে। তার কাজল রাঙা চোখে ভয়ঙ্করভাবে নেশাক্ত হয়ে পড়লাম। তার খোলা চুলের মিষ্টি ঘ্রাণ আমায় বরংবার মাতাল করেছে। তার চোখের অতল স্পর্শ করতে পারলেও সে তা পারেনি। কেন পারেনি বলতে পারিস নীলা? অভ্র আকাশের দিকে তাকিয়েই প্রশ্ন করল নীলাকে। ভাইয়া মেঘার হৃদয়ের সবটা জুড়ে বসত করছে হৃদ ভাইয়া। দীর্ঘ 2টা বছর ধরে খুব ভালোবাসে মেয়েটা হৃদ ভাইয়া। আর সেই জন্যই সে তোমার চোখের ভাষা বুঝতে পারছে না বা চাইছে না। নীলা ধীরে ধীরে বলল কথাগুলো। নীলার কথা শুনে অভ্র বুক চিরে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। হৃদয়টা ভারী হয়ে এলো। ধীর ধীর করে কাঁপতে থাকে তার হালকা গোলাপি ঠোঁটগুলো। হার্টবিট দ্রুত চলছে। হয়তো আমি একটু বেশিই করে ফেলছি। অযাচিতভাবে এসেছে সে আমার জীবনে, এই অন্ধকারচ্ছন্ন জীবনে এক টুকরো আলো হয়ে। ভাইয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই মেঘলা তোমারই হবে। খুব করে ভালোবাসবে তোমাকে। মলিন হেসে অভ্রকে আশ্বাস দিল নীলা। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল দিচ্ছি। তখনই বিছানার উপরে থাকা ফোনটা টুং করে বেজে উঠল। সময়কাল মায়ে 3 সেকেন্ড। মানে মেসেজ এসেছে, কল নয়। দুপা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম লাট সাহেব মেসেজ করেছে। নিচে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। 2 মিনিট সময় দিচ্ছি। মাইন্ড রিড। মেসেজটা দেখে মেজাজটা বিগড়ে গেল। এই হুতুম প্যাঁচাটা আমার পেছনে আঠার মতো চিপকে আছে। যতই নিজের কাছ থেকে ছাড়াতে চাই ততই আরও চিপে যায়। বিয়ে না হতেই এত অধিকার ফলায় না, জানি বিয়ের পর কি করবে। হুয়া, কাল রাতে এই লাট সাহেবর জন্যই বৃষ্টিতে ভিজতে পারিনি। সোজাসুজি মেসেজে লিখেছে, খবরদার বৃষ্টিতে ভেজার কথা মনেও আনবে না। আর যদি বৃষ্টিতে ভিজো তাহলে কালকের কথা তো মনেই আছে তোমার। অভ্র। মেসেজটা পড়ার পর কিছুক্ষণ থমকে ছিলাম। মস্তিষ্ক জানান দিচ্ছিল এটা সেই হুতুম প্যাঁচা অভ্র। আর এই 2 দিন করে উনি আমাকে থ্রেট দিচ্ছিলেন। এটুকু ভাবতেই মনে হলো লেট হয়ে যাচ্ছে। তাই বিছানার উপর থেকে ব্যাগটা নিয়ে দ্রুত নিচে গেলাম। নিচে নামার সময় চোখ পড়ল সোফায় বসে থাকা হৃদ ভাইয়ার উপর। তিনি একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। বুকটা ধক করে উঠল। কেমন এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হচ্ছে হৃদয়। অথচ মস্তিষ্ক লাল সিগন্যাল দিচ্ছে। সেটা হলো রাগের। রাগ হচ্ছে কিছুটা বেইমানটাকে দেখে। তবুও নিজেকে সামলে স্বাভাবিকভাবে নিচে নামলাম। নিচে বড়াম্মু টেবিলে খাবার পরিবেশন করছে। আম্মু হয়তো উপরে। তাই বড়াম্মুকে বললাম, বড়াম্মু আমি ভার্সিটি যাচ্ছি, ক্যান্টিনে খেয়ে নিব। আরে এত তাড়াহুড়া কেন? খেয়ে যা। না গো, তোমাদের জামাই ওয়েট করছে। ওর সাথে আজ ব্রেকফাস্টটা সেরে নিব কেমন? মিষ্টি হেসে বললাম আমি। আমার কথায় মিষ্টি হাসল বড়াম্মু। আর অপরদিকে হৃদ ভাইয়া আমার কথা শুনে 440 ভোল্টের ঝটকা খেলেন। শূন্য চেখে চেয়ে আছে আমার দিকে। আমি মিটি মিটি হাসতে হাসতে বাসা থেকে বেরিয়ে গেলাম। হৃদয়, মা কি বলছে মেঘা? কেন রে, তুই জানিস না? মেঘার বিয়ে ঠিক হয়ে গেছে। আকদ ও সম্পন্ন হয়েছে কিছুদিন হল। উত্তর দিল হৃদের মা। না তো। অবিশ্বাস্য কণ্ঠে জবাব দিল হৃদ। মেঘা বলেনি তোকে?
আমার জানি মেঘলা হয়তো তোকে সব বলেছে, তাই আমরা নতুন করে আর কিছু বলতে যাইনি। হৃদের বুকটা মোচড় দিয়ে উঠল। কিন্তু কেন তা সে নিজেও জানে না। সে তো মেধাকে ভালোবাসে না। তাহলে এমন কষ্ট হচ্ছে কেন মেঘার বিয়ের কথা শুনে? মিস্টার ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আজ আপনার তরফ থেকে আমার পার্টি। প্লিজ। উত্তেজনা অভ্র ভাইয়াকে বললাম আমি। অথচ কথা বলেই নিজে নিজে অবাক হলাম। খুব অবাক। কে বলেছে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আপনাকে আর ভালোবাসি না। আমি আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। বেইমান কোথাকার। এটুকু বলে নিজের হাত থেকে হৃদ ভাইয়ার হাতটা ঝটকিয়ে ছাড়িয়ে নিয়ে ছাদ থেকে দ্রুত নেমে গেলাম। চোখে জমে গেছে কষ্টের নোনা জল। অদ্ভুত যন্ত্রণায় কাতরাচ্ছে এই হৃদয় আমার। হৃদ ভাইয়াকে দেখলে রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করেছে। আজকের এই পরিণতির জন্য আমিই দায়ী। আমি যদি হৃদ ভাইয়াকে এতটা ভালো না বাসতাম, না বিশ্বাস করতাম, তাহলে এমন হতোই না। 6 মিনিট আগের কথা। কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম শুকনো কাপড়গুলো তুলতে। ছাদে উঠতেই হৃদ ভাইয়া আমার হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, মেঘু, সত্যি কি তুই এই বিয়েতে খুশি? অবশ্যই। আমি খুব খুশি। মনের মতো একজনকে পেয়েছি। হ্যান্ডসাম, স্টাইলিশ, একজন বড় ইঞ্জিনিয়ার। বলতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট একজন মানুষ তিনি। তাহলে এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি কেন খুশি হব না? আজব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি। মেঘু, তুই আমাকে ভালোবাসিস তাহলে অন্য কাউকে? রেগে বলল হৃদ ভাইয়া। তারপরেরটুকু তো আপনার জানেন। রুমে বসে এসব ভাবছি, তখনই দরজায় কেউ কড়া নাড়ল। চোখ মুছে দরজাটা খুললাম। দরজার বাইরে নীলা দাঁড়িয়ে আছে। ও দুপাটি দাঁত বের হেসে রুমে ঢুকল। কিরে, তুই এই সময় এইখানে? অবাক হয়ে বললাম আমি। কেন, আমি আসতে পারি না বুঝি? এখন এটা আমার ভাবির বাড়ি, তো আমি যখন তখন আসতেই পারি। মম। হয়েছে হয়েছে, আর ন্যাকা সাজতেন হবে না। এবার বল কেন এসেছিস? আজ এখানে থাকব। ভাইয়াও এসেছে। আর বাবা আজ কোম্পানির কাজে মালয়েশিয়া গিয়েছে। তোর আব্বু মানে আঙ্কেল আমাদের আজ ইনভাইট করেছে, বলল নীলা। তখনই রুমে ঢুকল মিঠি, টিয়া। সবাই এসে আমাকে দেখে মিঠি মিঠি হাসতে লাগল। বাট এর কারণটা আমি বুঝলাম না। কিরে, তোরা আমাকে দেখে হাসতেছিস কেন? ভ্রু কুঁচকে বললাম আমি। আমাদের হ্যান্ডসাম দুলভাইয়ের চোখ দুটো মেঘলা আপুকে খুঁজছে। এত সুন্দর সুন্দর শালি থাকা সত্ত্বেও, বলল টিয়া। সেটা তো অবশ্যই। আমার ভাই অন্যদের মতো লুচু না। সে শুধু তার হবু বউকে দেখবে, আর কাউকেই নয়, বলল নীলা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছ। দেখতে হবে না দুলাভাইটা কার? মিঠি টি শার্টের কলার ঝুঁকিয়ে বলল। তোরা থাক, তোদের দুলাভাইকে নিয়ে আমি গেলাম, বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। দুলাভাই দুলাভাই করে আমার কানটা ঝালাফালা করে দিল আল্লাহ। বিড়বিড় করে এসব বলতে বলতে সিঁড়ি দিয়ে নামতে গেলে কারো সাথে ধাক্কা খেয়ে পড়তে নিলেই কেউ আমাকে ধরে ফেলল। ভয়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল। পিট পিট করে চোখ খুলে দেখলাম মিস্টার অভ্র আমার কোমর জড়িয়ে একদৃষ্টিতে চেয়ে আছে। তার এমন করে তাকানোতে আমার অস্বস্তি লাগছিল। ছাড়ুন আমায়, আর কত দেখবেন আমায়? নিজের হবু বউকে এমনভাবে দেখছেন যেন জীবনে কোনোদিন দেখননি। দুষ্ট হেসে বললাম আমি। উনি আমার কথায় ভ্যাবাচেকা খেয়ে গেলেন। হালকা কাশি দিয়ে আমাকে দাঁড় করিয়ে কিছুটা দূরে সরে গেলেন তিনি। আমি এবার তার কাছে গিয়ে পায়ের পাতা উঁচু করে তার গলা জড়িয়ে ধরলেন। তিনি আমার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেলেন। বোঝার চেষ্টা করছেন আমাকে হয়তো। কি ব্যাপার স্যার? আপনাকে কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। চোখ মেরে তাকে বললাম। আর ইউ ওকে? চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে বললেন তিনি। আমি তাকে অবাক করে তার ডান গালে টুপ করে একটা চুমু খেয়ে বললাম, আমি হ্যাঁ ডিয়ার হবু হাজবেন্ড, আমি ঠিকই আছি, বলে হাসতে হাসতে নিচে নেমে গেলাম। তিনি আমার দিকে এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিচে গিয়ে হাঁফাতে লাগলাম।
ওফ মেঘা, তোকে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড দেয়া উচিত ছিল। কি অভিনয়টা না তুই করলি! নিজেই নিজেকে বললাম। ওনার অত কাছে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল। বুকটা ধকধক ধকধক করছিল। ভয় হচ্ছিল, যদি হনুমানটা কষিয়ে আমায় দুটো চর বসিয়ে দিত তখন। এখন না জানি এখন আমাকে কি ভাবছেন তিনি। সে যাই হোক, একজনকে তো জ্বলতে দেখেছে। এতে আমার এই ক্ষতবিক্ষত হৃদয়ে মলম লাগানোর মতো কিছুটা শান্তি পেয়েছি। কিছুক্ষণ আগের যখন আমাকে মিস্টার অভ্র আমাকে পড়ে যেতে নিলে ধরে ফেললেন, তখনই চোখ খুলেই আগে আমার চোখ পড়েছে হৃদ ভাইয়ার উপর। তিনি ঠিক মিস্টার অভ্র ভাইয়ার পেছনে উপরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আর হৃদ ভাইয়াকে জ্বালাতে এই কাণ্ডটা করলাম। এসব ভাবছি তখনই আমাকে ডাকল আম্মু। মেঘা, এদিকে আয়ত একটু। মা। কি হয়েছে মা? বলো। এগুলো ধর। এগুলো নিয়ে ছাদে যা। ওখানে ছোটরা সবাই আছে। কিছুক্ষণ ওখানে আড্ডা দিবে নাকি মিঠিরা? ওহ আচ্ছা, দাও বলেই নাস্তার ট্রেটা হাতে নিয়ে উপরে গেলাম। উপরে কেউ নেই, হয়তো সবাই ছাদে আছে। তাই ছাদের দিকে গেলাম। ছাদে সবাই গোল বসে আছে, হৃদ ভাইয়াও আছে। আমি গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলে রাখলাম। তখনই চোখ গেল অভ্র ভাইয়ার উপর। তিনি ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে হয়তো কারো সাথে কথা বলছেন। মেঘ আপু বসো বলে আমার হাত টেনে টিয়ার পাশে বসিয়ে দিল মিঠি। টিয়ার আরেক পাশে বসল মিঠি। মুহিত ভাইয়ার পাশে নীলা, তার আরেক পাশে হৃদ ভাইয়া। আর তার পাশেই হয়তো অভ্র ভাইয়া বসবেন। মেঘা আপু একটা গান গা, বলল মিঠি। না না, আমি গান পারি না। না, তোকে গাইতেই হবে। প্লিজ জজ। হ্যাঁ, তোকে গাইতেই হবে, বলল নীলা। হ্যাঁ, নয়তো তোকে নাচতে হবে। কি বলিস, সবাই বলে উঠল মিঠি। মিঠির কথা সাড়া দিল হৃদ ভাই ও অভ্র ভাইয়া বাদে সবাই। এই না না, আমি গান গাবো বাট নাচতে পারবো না। প্লিজ জজ। তোরা তো জানিস আমি নাচতে পারি না, মিনতি কণ্ঠে বললাম আমি। তাহলে গান গাওয়া স্টার্ট কর। তোর গান দিয়েই আড্ডা শুরু, বলল নীলা। চোখ বুঝে গলায় সুর তুললাম। দিলকা দাঁড়িয়া বেহি গায়া, ইস্ক ইবাদত বানেহি গায়া, খুদকো মুঝে তু সাবদে, মেরি জারুরাত তু বান গায়া, बातें दिलों की ना नजरों की, साच के रहा तेरी काशम, तेरे बिन अब लेगे एक भी दम, तुझे कितना चाहने लागे हम দুই। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। গান শেষ হতেই সবাই তালি দিতে লাগল। আমার চোখ গিয়ে পড়ল অভ্র ভাইয়ার উপর। তিনি অবাক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। অভ্র অবাক হয়ে তার প্রেয়সীকে দেখছে। পুরো স্তব্ধ হয়ে গেছে সে মেঘার গান শুনে। গানটা অভ্র আগে থেকেই খুব পছন্দের। আর না চাইতেও আজ সে তার প্রিয় গানটা প্রিয় মানুষটার মুখে শুনল। অনুভূতিটা পুরোপুরিভাবে অন্যরকম। জিজু এসে এখানে, বলল টিয়া। উনি এসে বসল হৃদ ভাইয়ার পাশে। জিজু একটা গান গাও না প্লিজজ, আপুকে ডেডিকেট করে, বলল মিঠি। হ্যাঁ ভাইয়া প্লিজজ, বলল নীলা। ওকে ওকে, আমার শালিকারা যেহেতু আবদার করেছে সেহেতু অবশ্যই। মেঘলা আপু দেখ আমাদের জিজু কতটা ভালো, হেসে বলল টিয়া। আমি টিয়ার কথা শুনে মুখ বকালাম বাট কিছু বললাম না। অভ্র গাইতে শুরু করল। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত আমি আসব হঠাৎ দুই। তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। এদিকে সবাই মুগ্ধ হয়ে অভ্র ভাইয়ার গান শুনছে, শুধু হৃদ ভাইয়া বাদে। তিনি রাগী রাগী ভাব নিয়ে বসে আছে। চোখগুলো তার লালচে আভায় ছেয়ে গেছে। নামান বলছি, আমাকে নামান। আমি কি ছোট বাচ্চা যে আমাকে কোলে নিতে হবে? ডেংডেং করে সবার আমায় কোলে নিতে আপনার একটুও লজ্জা লাগল না? বেলাজ কোথাকার, শয়তান একটা।
এটুকু বলেই যেই না অভ্র ভাইয়ার মুখে দিকে তাকিয়েছি অমনি আমার আত্মা ফুরসুত করে উড়ে গেল। এলিয়েনদের মতো চোখগুলো লাল হয়ে গেছে, যেই দৃষ্টি আমাকে ভয়ঙ্কর কিছুর জানা দিচ্ছে। দাঁতে দাঁত চেপে হয়তো রাগ কামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্র ভাইয়া। সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে বিছানার দিকে এগোলো অভ্র ভাইয়া। তা দেখে আমি একটা শুকনো ঢোক গিললাম। কোনো রাগের মাথায় এত প্যাচর প্যাচর করতে গেলাম। এখন কি হবে? আল্লাহ রক্ষা করিও আমায় এই হনুমানটার হাত থেকে। হঠাৎ আমাকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল অভ্র হনুমানটা। ব্যথায় কুকিয়ে এক প্রকার চিৎকার দিলাম আমি। কোমরটা হয়তো আর আস্ত নেই। হাড় হাড্ডি যা আছে সব হয়তো গুঁড়ে হয়ে গেছে। ব্যথায় কান্না করে দিলাম আমি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, সাথে উই অভ্রটারও। চোখ বুজে কান্না করছি, হঠাৎ কারো উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর। চট করে চোখ খুলে যা দেখলাম তাতে আমার চোখগুলো অটোমেটিকলি রসগোল্লার মতো হয়ে গেছে। কারণ অভ্র ভাইয়া আমার খুব কাছে, 2 ইঞ্চির মতো ফাঁক আছে আমাদের মধ্যে মাত্র। আবা ভাইয়া আপনি। আর কিছু বলতে পারলাম না। তার আগেই অভ্র ভাইয়া তার ঠোঁটে আমার ঠোঁট মিলাই দিল। আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে গেছি। হঠাৎ তিনি আমার ঠোঁট রুডলি কামড় দিতে লাগল। ব্যথায় ছটফট করতে লাগলাম। এতে তিনি আরও দ্বিগুণ জোরে জোরে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। চোখের কোণ বেয়ে ব্যথার বহিঃপ্রকাশ ঘটছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম, কিন্তু তার এতে কোনো ভাবান্তর নেই। তিনি আরাম চেয়েই আমার ঠোঁট কামড়ে চলেছেন। কিছুক্ষণ পর অভ্র রাগ কমে গেলে সফটলি কিস করতে লাগল তার মায়াপরীকে। ডুবে গেল তার মায়াপরীর উষ্ণ গোলাপি ঠোঁটগুলোতে। প্রায় 4 মিনিট টোছাড়ল মেঘাকে। দুজনেই বর্বর নিঃশ্বাস নিচ্ছে। অভ্র নিজেকে খুব করে কন্ট্রোল করার চেষ্টা করছে। অভ্র হনুমানটার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে বিছানা থেকে নেমে বাইরে যেতে নিব অমনি পিছন থেকে অভ্র ভাইয়া আমার হাত টেনে তার বুকের সাথে আমার পিঠ মিশিয়ে নিল। কিছুটা কেঁপে উঠলাম আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কেঁদে কেঁদে বললাম আমি। অমনি আমার চুলগুলো এক সাইড করে ঘাড়ে তার থুতনি রাখলেন। কেমন লাগলো মিসেস মেঘা? নিশ্চয়ই ফিলিংসটা জোশ ছিল। এমন ফিলিংস আরও আসবে তোমার জীবনে যদি তোমার এই হবু বরটাকে রাগাও। কিছু করার আগে তার পরিণামটা আগে ভেবে দেখিও যান। বলেই আমার কাঁধে একটা কিস করে দরজা খুলে হনহন করে চলে গেলেন তিনি। আমি এখনো স্ট্যাচু হয়ে আছি। কেমন এক যন্ত্রণাময় অনুভূতির সাথে পরিচয় করালো এই আজব, গম্ভীর, বদমেজাজি হনুমান অভ্রটা। মনে মনে বলেই বিছানায় গিয়ে শটান দিয়ে শুয়ে কাঁদতে লাগলাম। ঠোঁট দুটো কেমন ব্যথা করছে। কিছুক্ষণ আগে সবাই আড্ডা শেষ করে নিচে যাওয়ার জন্য উঠে পড়ল, সাথে আমিও। কিন্তু উঠতে গিয়ে ওমাগো বলে নিচে বসে পড়লাম। কি হয়েছে আপু, বসে পড়লে যে? পায়ে ব্যথা পেলে কিভাবে? আমার পাশে এসে বলল মিঠি। পায়ের রগ টান মেরেছে হয়তো। আমার হাত ধরে উঠার চেষ্টা করো, বলে মিঠি। আমার হাত ধরে উঠাতে চেষ্টা করলে পুনরায়। উঠতে নিলে আবার বসে পড়লাম। উঠতে গেলেই ব্যথায় বসে পড়ছি। এবার এগিয়ে এলো হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া বলল, তোর তো ছোটবেলা থেকেই বেশিক্ষণ বসে থাকলে পায়ের রগ টান মারে। আয় আনি তোকে রুমে নিয়ে যাচ্ছি। বলেই আমাকে ধরতে যাব পাজা কোলে নেয়ার জন্য, তখনই সামনে এসে দাঁড়ালো অভ্র ভাইয়া। আর বলল, থাক থাক ভাইয়া, আর কত সেবা করবেন বোনের? এবার তো তার হবু স্বামীকে একটু সেবা করার সুযোগ দিন। অনেক করেছেন আমার হবু বউয়ের জন্য। তার আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি বলতে বলতে আমাকে পাজা কোলে তুলে নিল অভ্র ভাইয়া। আমি অবাক হয়ে তাকালাম হৃদ অভ্র ভাইয়ার দিকে। সবাই আমাদের দেখছে আর মিটিমিটি হাসছে, যা দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। সিঁড়িতে নামতে লাগলেই বলতে লাগলাম, তারপরের টুকু তো আপনারা জানেন। আমি তো মেঘাকে ভালোবাসিনি। তাহলে কেন মেঘা আর অভ্রকে একসাথে দেখলে আমার হিংসে হয়, রাগ হয়? কেন কেন কেন? রুমে মধ্যে রেগে ফ্লাওয়ার বক্স ভেঙ্গে কথাগুলো বলল হৃদ। আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবাসি কেন? একজনের কলার চেপে ধরে বলল কথাগুলো।
কিন্তু মিস নীলা, আমি তো আপনাকে ভালোবাসি না। ছেলেটি ডেভিল হেসে বলল, একটু ভালোবাসলে কি হয় বলুন তো? আমার মাঝে কি কমতি আছে বলুন যে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আপনার মধ্যে অনেক কমতি আছে মিস নীলা, সেটা আপনি নিজেও জানেন না। কি শেইখমতি বলুন। ছেলেটি কিছু না বলে নীলার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। নীলা হতাশাময় নিঃশ্বাস ছেড়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আকাশ পানে তাকিয়ে আছে। একটু পরেই, ডুকে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ছন্দাকারে বলল নীলা। কেন বুঝেন না, আমি আপনাকে খুব ভালোবাসি। প্রতিটা রাতের ঘুম আপনি হারাম করেছেন। আমার হাসিখুশিময় দুনিয়াটা থমকে গেছে শুধু আপনার কারণে। প্রতিবার এই হৃদয় আপনার জন্যই ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওয়ান সাইড লাভে যে কত কষ্ট, যন্ত্রণা, তা শুধু তারাই জানে যারা দিনের পর দিন একতরফা ভালোবেসে আসছে। মিসেস নীলা, আমিও আপনাকে খুব ভালোবাসি। অতিরিক্ত চাই আপনাকে। হ্যাঁ, আপনাকে নিজের করে নিব। আর কটা দিন অপেক্ষা করো। সময় আসলেই তুমি সবটা জানতে পারবে। নীলার ভালোবাসার মানুষটা ব্যালকানিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। এদিকে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পাশে এসে শুয়েছে। চট করে চোখ খুলে দেখলাম নীলা এসে পাশে শুয়েছে। আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম আবার। অভ্র শুয়ে শুয়ে ফোনে স্ক্রুল করছে, হঠাৎ কোনো এক নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজ সিন করতেই রাগে কপালের রোগ ভেসে উঠল অভ্র। ইউ ইডিয়ট, রাস্কেল, তোকে আমি ছাড়ব না। রেগে মেগে বলল অভ্র। তোকে আমায় ভালোবাসতেই হবে। তুই চাইলেও আমার, তুই না চাইলেও আমার। তোকে নিজের খাঁচায় বন্দি করে রাখব আজীবন। তুই শুধু আমার, হ্যাঁ তুই শুধু আমার। এই অভ্রের শুভ্রপরী তুই। কথাগুলো মনে মনে বলেই ডেভিল স্মাইল দিল অভ্র। একের পর এক সিগারেট ছাদে দাঁড়িয়ে ফুঁকে যাচ্ছে অভ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া অভ্রকে ঘিরে রয়েছে। রাত প্রায় 11 বাজে, কিন্তু অভ্র চোখে ঘুম নেই। তাই তো ছাদে দাঁড়িয়ে আছে। সঙ্গী হিসেবে আছে তার সিগারেট। মেধাকে কাল অনেক কষ্ট দিয়েছে অভ্র। এতে অবশ্য মেঘার দোষ ছিল। মেঘা তখন যদি অভ্রকে ওসব উল্টো পাল্টা কিছু না বলতো, তাহলে হয়তো অভ্রের না রাগ উঠত, না মেঘলা শাস্তি পেতে হতো। কাল রাত থেকে এ পর্যন্ত মেঘনার সাথে কথা হয়নি অভ্রের। আজ সকালে মেঘাদের বাসা থেকে ফিরেছে অভ্র ও নীলা। নীলাকে বাসায় রেখে অভ্র অফিসে চলে গেছে। একেবারে রাত 9টায় বাসায় ফেরে সে। ফ্রেশ হয়ে নীলা সহ ডিনার করে ছাদে আসে অভ্র। মাথায় তার এখনো রাগ টকবক করছে কালো রাতের সেই পিকগুলো দেখে, যেখানে মেঘা হৃদসহ বৃষ্টিতে ভিজছে, হাত ধরে রাস্তা পার হচ্ছে, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, কখনো বা দুজনে কড়া রোদে এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে। আর এই টপিকগুলো একটা আননোন নাম্বারে সেন্ড করা হয়েছে অভ্রের ফোনে। তবে অভ্র জানে এটা কার কাজ, তাই তার মাথায় রাগ চড়ে যায়। পিকগুলো দেখে হৃদয়টা অদৃশ্য বর্ষণে ঝরতে থাকে। আর অক্ষত হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। এসব শুধু অভ্র বুঝতে পারছে, অন্য কেউ নয়। কানে ইয়ারফোন গুজে রুমে শুয়ে আছি। মনটা একটু ভালো নেই। একজন হলো হৃদ বেইমান আর একজন হলো হনুমান, খাটাস, এলিয়েন অভ্র। এই দুজনেই হয়তো আমাকে পাবানার মেন্টাল হসপিটালে পাঠানোর প্ল্যান করছে। একজন ভালোবাসার নাম করে ঠকালো, আর একজন হবু বর বলে যা ইচ্ছে তাই করছে। কাল অভ্র ভাইয়ার ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। মানুষটা না যতটা মুগ্ধ করছে আমায়, তার চেয়ে দ্বিগুণ বিষিয়ে দিচ্ছে এই হৃদয়। একজনকে ভালোবেসে শুধু ধোঁকাটাই হয়তো আমার প্রাপ্য ছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনেই নেই। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে আগে ব্যালকানিতে গেলাম। ইতিমধ্যেই সূর্যের মিষ্টি আলো ছড়িয়ে পড়ে চারিপাশে। গিরিল ভেদ করে মিষ্টি একফালি রোদ এসে পড়ছে আমার কপালে। পাখির কিচির মিচির ও শোনা যাচ্ছে। সাথে মৃদু বাতাস বইছে। শুভ্র সতেজ আবহাওয়ায় একটা লম্বা নিঃশ্বাস নিলাম। সব মিলিয়ে এক অমায়িক সৌন্দর্যে সেজে উঠছে প্রকৃতি।
হঠাৎ চোখ যায় ব্যালকনির এক কোণে পড়ে থাকা একটা গোলাপের তোড়ার সাথে একটা গিফট বক্স। অবাক হয়ে দুপা এগিয়ে ফুলের তোড়া আর বক্সটা হাতে তুলে নিলাম। উল্টে পাল্টে দেখলাম কোনো নাম মেনশনের কার্ড নেই। এতে আরও বেশি আশ্চর্য হলাম। কে আমাকে গিফট দিতে যাবে? গিফট দেওয়ার মতো মানুষ এই মুহূর্তে আমার কেউ নেই। তবে তাজা গোলাপের ঘ্রাণ নাকে লাগতেই এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। ফুলগুলোতে নাক গুজে দিয়ে ঘ্রাণ নিতে থাকলাম। লালটকটকে গোলাপগুলোর রূপ সৌন্দর্য যেন উতলে পড়ছে। হঠাৎ করে কি জানি হল, তাই গোলাপের তোড়া থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুজে দিলাম। বক্সটা আর ফুলের তোড়াটা পাশের টেবিলে রেখে দুহাতে গিরিলে মুঠোবন্দি করে আকাশ পানে চেয়ে রইলাম। আর গলায় সুর তুললাম, ভেঙে মোর ঘরের চাবি। নিয়ে যাবি কে? আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা। একা একা দিনে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? 2 বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল ও গগন পানে। হঠাৎ দরজার কারো কড়া নাড়ার শব্দে গানটা বন্ধ হয়ে গেল। কান থেকে ফুলটা খুলে রুমে গিয়ে দরজাটা খুললাম তাড়াহুড়া করে। দরজার ওপাশে মিঠি দাঁড়িয়েছিল এতক্ষণ। কিরে, কি হয়েছে এমনভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? বললাম আমি। কটা বাজে খেয়াল আছে তোমার? ভার্সিটি যাবি না? হু যাব। তুই সাবিনা কলেজ? হুম যাব। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই মিঠি চলে গেল। দরজা বন্ধ করে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। নিচে মা, বড় মা, মিঠি, হৃদ ভাইয়া, কেয়া, ভাইয়া, আব্বু সবাই খাবার টেবিলে বসে টুকটাক কথা বলছে। নিচে গিয়ে হাসি মুখে সবাইকে উদ্দেশ্য করে ইসলাম দিয়ে মিহির পাশে চেয়ার টেনে বসে পড়লাম। টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিচে নেমে গেট থেকে বেরোতেই নীলাকে চোখে পড়ল। সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে হয়তো উই অভ্র হনুমান রাক্ষসটা বসে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে কেন? কেন আসতে পারি না বুঝি? তোকে আসতে কি আমি বাধ্য করেছি আমি? তাহলে এমন প্রশ্ন করিস কেন? হয়েছে মেরি জান, আর এমন প্রশ্ন কখনো করমু না। চল, দেরি হয়ে যাচ্ছে। বলেই নীলার হাত ধরে হাঁটা শুরু করলাম। এই কই যাচ্ছি? গাড়ি থাকতে রিকশা করে কেন যাব? কেন রিকশাতে যাওয়া যাবে না বুঝি? আজ রিকশা করেই যাব। জেদ নিয়ে বললাম আমি। ভাইয়া কেমন সেটা তুই জানিস, তাই এমন পাগলামি না করে গাড়িতে উঠো বলেই নীলা আমাকে গাড়ির সামনে এনে দাঁড় করালো। নীলা গিয়ে পিছনে বসল। আর অগত্যা আমাকে উই হনুমানটার সাথে বসতে হলো। গাড়িতে বসে একবারও অভ্র ভাইয়ার দিকে তাকাইনি আমি। আর তাকাতেই চাই না। তাকালেই কালকের কথা মনে পড়ে যাব, যা আমি এখন কোনো মতেই মনে করে নিজের মুড়োটা নষ্ট করতে চাই না। গাড়ি থামল ভার্সিটির গেটের সামনে। নীলা লাফিয়ে নামল আর দ্রুত ভার্সিটিতে ঢুকে পড়ল। তা দেখে ভয়ে আমার বুকটা দুরুদুরু করতে লাগল। না জানি আজ এই হনুমান আমার গলাটা না টিপে দেয়। এসব মনে মনে বলে আর চোখে ওনার দিকে তাকালাম। অমনি একদৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন, যা আমাকে ভয় অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি এবার গাড়ির দরজাটা খুলে যেই বাইরে বেরুবে অমনি উনি খপ করে আমার হাতটা ধরে টেনে নিজের বুকের মাঝে ফেলল। আমি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছু আর অমনি আমাকে দেখেই যাচ্ছে এক ধান্দায়। ছাড়েন আমাকে, লেট হয়ে যাচ্ছে, ক্লাস মিস হয়ে যেতে পারে। এবার অমনি আমার কথার উত্তর না দিয়ে আমার কপালে একটা কিচ করলেন। আমি কেঁপে উঠলাম আলতো। জান, এত ছটফট করলে চলবে নাকি? হ্যাঁ, বিয়ের পর তো সবসময় আমার সাথে আমার কাছেই থাকতে হবে তোমাকে, স্নো ভয়েসে বললেন উনি। আর আমাকে ছেড়েও দিলেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম দ্রুত পায়ে। এই লোকটা আসলেই একটা বহুরূপী, সাথে এই নীলা ডাইনিটাও। আমাকে একা ফেলে ভার্সিটি ঢুকে পড়লি তাই না?
দাঁড়া, তোর 12টা আমি বাজাবো। রেগে ফিসফিস করে বলতে বলতে ক্লাসরুমের দিকে এগোলাম। আর এদিকে অভ্র তার শুভ্র পরীর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। হৃদ ভাইয়া, তোমার কদিন পর বিয়ে, আর তুমি কিনা বলছো তুমি এই বিয়ে করতে পারবে না। আবার বলছো তুমি আমাকে ভালোবাসো। আর কত নোংরা রূপের বহিঃপ্রকাশ ঘটাবে তুমি। হ্যাঁ, কখনো বলছো ভালোবাসি, কখনো বলছো তোকে বিয়ে করতে পারবো না, কখনো বলছে তুমি এই বিয়ে করতে পারবো না, আবার এখন আমাকে বিয়ে করতে চাইছো, বলছো ভালোবাসো আমায়। এসব কি? হ্যাঁ কি? আমাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ধান্দা আছে নাকি তোমার? নাকি আমাকে সুখে থাকতে দিতে চাইছো না তুমি? রেগে গজগজ করে কথাগুলো বললাম আমি। ম কুল ডাউন মেঘু, কুল ডাউন। প্লিজ ডোন্ট কল মি মেঘু। ওকে ওকে। বাট মেঘা, তুই যেসব আমার ব্যাপারে ভাবছিস তা একেবারেই নয়। তুই আমাকে ভুল বুঝছিস। লিসেন, তোমাকে আগে ভুল বুঝতাম, কিন্তু এখন ঠিক তাই বুঝি। মেঘা প্লিজ জজ, এমন করিস না প্লিজ জজ। বলেই খপ করে আমার হাত চেপে ধরে বলল হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া, হাত ছাড়ো আমার। মেঘলা, আমি তোকে ভালোবাসি। এবার এক ঝটকা মেরে হৃদ ভাইয়ার হাত ছেড়ে ছাদ থেকে নেমে পড়লাম। এই হৃদ ভাইয়া আর কত যে অভিনয় জানে আল্লাহই জানে। ছাদে উঠেছিলাম ভেজা কাপড় মেলে দিতে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় হৃদ ভাইয়া। তারপরের অংশ উপরে দেওয়া আছে। রুমে গিয়ে একায় একায় বকবক করছি, তখনও রুমে ঢুকলো আমার পেয়ারের আম্মু। মেঘলা, তাড়াতাড়ি রেডি হ, আজ তোর নানুবাসা যাব। তাই আম্মু। আচ্ছা, আমি রেডি হচ্ছি। মেয়েকে গিয়ে বলো রেডি হতে। নীলা আসছে। ও আমাদের সাথে যাবে। ওকে আম্মু। আম্মু চলে গেল। আমি গুনগুন করে গান গাইতে গাইতে আলমারি থেকে একটা লাল কালারের লং থ্রি পিস বের করলাম পরার জন্য। এরপর ঢুকলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলাম। তখনই ফোনের রিংটোন বেজে উঠল। একটু এগিয়ে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওলাইকুম আসসালাম। কিরে, রেডি হসনি এখনো? হুম, রেডি হচ্ছি। তুই রেডি হয়েছিস? হুম, অনেক আগেই রেডি হয়ে বসে আছি। কিরে, তোর মতলব কি? হ্যাঁ, আমার নানাকে পটানোর মতলব করছিস নাকি? বললাম আমি। কিন্তু আফসোস, তিনি তো বেঁচে নেই। দূর, তুই যে কি বলিস না। আচ্ছা রাখো, তুই বলেই ফোনটা কেটে দিল নীলা। আমি মুচকি হাসলাম, কারণ সে রাগ করেছে। এরপর রেডি হয়ে নিচে গেলাম। নিচে মিঠি, আম্মু, বড় আম্মু, মুহিত ভাইয়া, টিয়া বসে আছে, তাও আমার অপেক্ষায়। আমাকে দেখতে পেয়েই সবাই বসা থেকে উঠে দাঁড়াল। আব্বু, বড় আব্বু, হৃদ ভাই ব্যবসার কাজে ব্যস্ত, তাই যেতে পারবে না। কিরে মেঘলা, সাজতেন তোর এতক্ষণ লাগে? এত সাজার কি প্রয়োজন? হ্যাঁ, বলল ভাইয়া। ভাইয়া, আমাকে দেখে কি মনে হয় আমি সেজেছি? তা নয়তো কি? পেতনির নানি একটা। আমি পেতনি না, তোর বউ পেতনি, তোর শালি পেতনি, তোর শালা প্রেত ভূত। কিছুটা রেগে বললাম আমি। এই তোদের বকবক বন্ধ করে আয়। বলেই সবাই বাড়ি থেকে বেরিয়ে মাইক্রোতে বসার উদ্দেশ্য পা বাড়াল। মাইক্রোতে উঠে বসলাম, তাও ভাইয়া পাশে। কিছুদূর যেতেই নীলাকে রাস্তার মোড়ে দেখতে পেলাম। নীলা হেসে আমার পাশে বসল। নীলাকে আজ নীলপরি লাগছে। নীল কালারের একটা লং থ্রিপিস, ম্যাচিং ওড়না আর হোয়াইট কালারের প্লাজো। ফর্সা শরীরে নীল কালারটা বেশ মানিয়েছে। কানে স্টোনের একজোড়া দুল, চোখে কাজল, আর ঠোঁট হালকা পিঙ্ক কালারের লিপ বাম। আর চুলগুলো ঝুটি করা। আমি মেয়ে হয়েই নীলার উপর বেশ বড় সড়ো একটা ক্রাশ খেলাম। নীলা সবার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। হঠাৎ চোখ গেল আমার পাশে বসা মুহিত ভাইয়ার উপর। ভাইয়া একধান্দায় নীলার দিকে তাকিয়ে আছে, তা দেখে আমি মুচকি হাসলাম। আমি জানি মুহিত ভাইয়া নীলাকে বেশ পছন্দ করে। হঠাৎ একটা গান বেজে উঠল মাইক্রোর বক্সে। তেরি মেরি গাল্লায় হোগে মাশহুর, কান্না কাভি তো মুঝে নাজরো সে দূর, কিথে চালিয়ে তু, কিথে চালিয়ে তু, কিথে চালিয়ে জানদায় দিলোয়ে তু জানে দিয়া তু, তেরে বিনা মেনারায়ু মেরে বিনা তু।
কিনে চালিয়ে তু কিথে চালিয়ে তু কিথে চালিয়ে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল বিগবস খ্যাত শেহনাজ গিল আর সিদ্ধরথ শুক্লার কথা। ইস, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত। বিশেষ করে শেহনাজ গিল। উনি তো সিদ্ধার্থ শুক্লা বলতে পাগল ছিল। এমন ভালোবাসার বহিঃপ্রকাশ আমি এর আগে কোনো জুটির মধ্যে দেখিনি। হঠাৎ সেদিন সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সংবাদ শুনে মিনিট দুয়েক থমকে গিয়েছিলাম। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে সিদ্ধার্থের মা আর শেহনাজের কি হবে। এখনও তাদের কথা খুব মনে পড়ে খুব। এসব ভাবছি হঠাৎ নীলার কথায় ভাবনার জগৎ থেকে বেরোলাম। মেঘলা, তোকে আজ লাল ড্রেসে লাল পরি লাগছে। আমার ভাই আজ হার্ট অ্যাটাক না করে। কানে কানে বলল নীলাম। দূর, চুপ থাক পেতনি। আমাকে পরি নয়, তোকে পরি লাগছে। নীল ড্রেসে নীল পরি। আর পাম মারিস না বইন। নীলা, পেতনি, তুই জানিস আমি মিথ্যা বলি না। ভালো হয়ে যাও মেঘলা, ভালো হয়ে যাও। বিয়ের পর কিন্তু এই পেতনির অর্ডার মতো চলতে হবে। আফটারঅল আমি তোমার হবু ননদিনী। দুষ্ট হেসে বলল নীলা। আমি না, তুই আমার অর্ডার মেনে চলবি। দেখিস। আমার এই কথায় নীলা খিলখিল করে হাসতে লাগল। আর আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। আমি তো হাসির মতো কিছুই বলিনি। তাহলে এই পেতনিটা হাসিতেছে কেন? দীর্ঘ 1.5 ঘন্টা পর বানু বাসায় পৌঁছালাম। অতঃপর বাসায় পৌঁছে সবাই আমাকে ঘিরে ধরল, এটা ওটা বলে লজ্জা দিতে লাগলো। তোর হবু হাজবেন্ড কেমন রে? দেখতে মাশাল্লাহ সেই। তুই এই বিয়েতে খুশি তো? তোর হবু বর কেমন কেয়ারিং? বিয়েতে সাজগোজের প্ল্যান কি? ইত্যাদি ইত্যাদি। মাথাটা পুরো ভনভন করতে লাগলো আমার। সবার প্রশ্ন এড়িয়ে নীলাকে নিয়ে উপরে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। অতঃপর সব কাজিন মিলে আড্ডা দিচ্ছিলাম ড্রয়িং রুমে। নীলাকে সবাই কম বেশি চিনলেও আমার বড় মামার ছেলে রুহান ভাইয়া চিনেন না, কারণ তিনি কিছুদিন হলো আমেরিকা থেকে দেশে ফিরেছেন পড়ালেখা শেষ করে। রিহান ভাইয়া আমার ছোটবেলার ক্রাশ ছিলেন। দেখতে হ্যান্ডসাম ছিলেন খুব। কথাবার্তা, চালচলন সব দিক থেকেই তিনি বেস্ট। কিরে মেঘলা, উনি কে? চিনলাম না তো ওনাকে, হঠাৎ করে বলল রুমান ভাইয়া। আমার বান্ধবী নীলা আর হবু ননদ, হেসে বললাম আমি। যদিও ননদ মানি না বান্ধবী ছাড়া। রোমান ভাইয়া বললেন, ও আচ্ছা, তো মিস নীলা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? হেসে বলল নীলা। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো কিসে পড়ছেন আপনি? আমি মেঘনার সাথে একই ক্লাসে পড়ি। আপনি কি করেন? আমি আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম সবে মাত্র কয়েকদিন হলো। ও আচ্ছা, তো আপনার বাসায় কে কে আছেন? ভাইয়া, বাবা আর আমি। কেন, আপনার মা নেই? না, 5 বছর আগে তিনি গত হয়েছেন। অস্বস্তি নিয়ে বলল কথাটা নীলা। সরি মিস নীলা, আপনাকে এমন প্রশ্ন করা আমার পক্ষে ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া। তো তোমায় একটা প্রশ্ন করতে পারি আমি? বলুন। তোমার বয়ফ্রেন্ড নেই? ডোন্ট মাইন্ড প্লিজ। না, আমি পিওর সিঙ্গেল, হেসে কথাটা বলল নীলা। নীলার এমন উত্তরে বেশ খুশি হলো রিহান। কেন খুশি হলো তা রিহান নিজেই জানে না। নীলার হাসি দেখে রিহানের বুকটা ধক করে উঠল। তার মন একটাই কথা বলছে, এত সুন্দর স্নিগ্ধ হাসি আগে কোনো মেয়ের মুখে দেখেনি সে। এইদিকে আরেকজন নীলা আর রিহানের কথাবার্তা নিয়ে হাসাহাসি দেখে জ্বলে পুড়ে খাক হচ্ছে। হাত দুটো শক্ত করে মুঠ করে নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আর বলছে, জান, তোমার এর মূল্য চোকাতেই হবে, তোমাকে এর মূল্য চোকাতেই হবে। এদিকে অব্র অফিস থেকে ফিরে দেখলো নীলা নেই। হঠাৎ মনে পড়ে গেল নীলা তো মেঘার নানুর বাসায়। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। নীলা ছাড়া বাড়িটা কেমন যেন শুনশান হয়ে পড়ে আছে। নীলাকে খুব ভালোবাসে অব্র। মায়ের পরে তার হৃদয়ে নীলার জায়গা। মা নেই, কিন্তু তার ছোট বোনটা তো মায়ের অভাব তার পূরণ করছে। মায়ের মতো তাকে শাসন করে ভালোবাসে, আবার অভিমানও করে। এসব ভাবতে ভাবতে রুমে গেল অভ্র। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো, অতঃপর ফ্রেশ হয়ে নিল।
ওয়াশরুম থেকে বেরিয়ে চোখে পড়ল দেয়ালে টাঙানো মেঘার ছবির উপর। আনমনে মুচকি হেসে দিল শুভ্র। তুমি আমার শুভ্র পরী, তুমি আমার এই রুক্ষ হৃদয়টাকে পুনরুজ্জীবিত করেছ। আমার সেই কালো অতীতকে তোমার জন্য হলেও কিছুটা ভুলতে পেরেছি আমি। তাই তোমাকে দেখেই বুঝতে পেরেছি সব মেয়ে এক নয়।